Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের এক্সাম ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে, তাই বলবো প্লেলিস্ট থেকে কিন্তু ক্লাসগুলিকে দেখো, কারণ এটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে এবং তার পাশাপাশি তোমার কাছে যে নোটস আছে সে নোটস তো পড়বেই। দেখো আজকের ক্লাসেও ভীষণ গুরুত্বপূর্ণ দুটি ইভিএস থেকে কোশ্চেন আনসার আমরা দেখে নেব এবং আজকের ক্লাস মন দিয়ে যদি করো তাহলে 1 থেকে 2 বার ক্লাসটি দেখলে তুমি এক্সামে নিজের ভাষাতেই দুটি কোশ্চেনেরই আনসার লিখে আসতে পারবে। 1, পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরের মূল্যায়ন পদ্ধতি আলোচনা করো, আর 2, পরিবেশ বিজ্ঞানের উদ্দেশ্যগুলি উল্লেখ করো এবং পাঠ্যক্রম রচনার প্রধান নীতিগুলি আলোচনা করো। এই যে এই দুটি কোশ্চেনেরই আনসার আজকের ক্লাসে আমরা দেখে নেব, তাহলে মন দিয়ে ক্লাসটি দেখো। পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরের মূল্যায়ন পদ্ধতি আলোচনা করুন। তাহলে কিভাবে লিখব? আগে একটা ভূমিকা লিখব। পরিবেশ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রকৃতি, পরিবেশ এবং জীবজগৎ সম্পর্কে সচেতন করে তোলে। শিক্ষাক্ষেত্রে এই বিষয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার মূল্যায়নের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। একে বলা হয় মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতি বলতে বোঝায় শিক্ষার্থীরা কী শিখল, কীভাবে শিখল এবং তাদের জ্ঞান কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারছে তা যাচাই করা। পরিবেশ বিজ্ঞানের এই মূল্যায়ন সাধারণত 3টি স্তরে হয়ে থাকে। 1, প্রাথমিক বা প্রাক মূল্যায়ন, গঠনমূলক বা অব্যাহত মূল্যায়ন ও সমব্যাপী মূল্যায়ন। নিচে 3টি স্তরের ব্যাখ্যা করা হলো। এইভাবে লিখবে। তাহলে 3টি মূল্যায়ন স্তর কি? একটা প্রাক মূল্যায়ন, একটি গঠনমূলক মূল্যায়ন আর একটি সমব্যাপী মূল্যায়ন। তাহলে প্রাথমিক বা প্রাক মূল্যায়ন যাকে বলা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট। 1 নম্বর এরকম পয়েন্টস করবে। এই ধাপে শিক্ষার্থীরা কোনো নতুন পাঠ শুরু করার আগেই তাদের পূর্বজ্ঞান, ধারণা ও প্রস্তুতি যাচাই করে নেওয়া হয়। শিক্ষকের কি করতে হবে? এতে শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থীরা কতটা প্রস্তুত এবং কিভাবে তাদের শেখানো উচিত। এটি জানার জন্য তাকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে সেই পাঠ রিলেটেড পাঠ শুরুর আগে পূর্বজ্ঞান বা সেই বিষয়ে স্টুডেন্টদের ধারণা কতটা বা সেটি শেখার জন্য তারা কতটা প্রস্তুত এটি কিন্তু যাচাই করে নিতে হবে। একটা উদাহরণের সাহায্যে আমরা সেটি বুঝে নেব। যেমন পরিবেশ দূষণ নিয়ে একটি অধ্যায় শুরু করার আগে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের প্রশ্ন করা, তোমরা দূষণ বলতে কি বোঝো? এটি হলো প্রাক মূল্যায়ন। কোনো পাঠ দূষণ আমি পড়াতে যাচ্ছি, আমি একজন শিক্ষক, আমি ক্লাসে আগে জিজ্ঞেস করে নেব, বুঝে নেব যে শিক্ষার্থীদের দূষণ সম্পর্কে কোনো ধারণা আছে কি না। তাই জন্য আমরা এই প্রশ্ন করতে পারি একজন শিক্ষক হিসাবে, তোমরা দূষণ বলতে কি বোঝো? এই পদ্ধতি কিভাবে হতে পারে? প্রি অ্যাসেসমেন্টে আমরা কি করতে পারি? প্রশ্ন উত্তর করতে পারি লেসন শুরুর আগে, সেই রিলেটেড সাধারণ বাস্তব ভিত্তিক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, ছোট ছোট কুইজ করতে পারি, আলোচনা করতে পারি, বা মনের মানচিত্র বা মাইন্ড ম্যাপ কোনো একটা ছক এঁকে ছকের সাহায্যে আমরা সেই বিষয়টিকে আলোচনা করে দেখতে পারি। এইবার গঠনমূলক মূল্যায়ন যাকে বলা হয় ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। ফরম্যাটিভটা কি হয়? ক্লাসে বসেই ক্লাস টেস্টের মতো আর কি। এই মূল্যায়নটি ক্লাস চলাকালীন বা পাঠ শেখানোর মাঝামাঝি সময়ে করা হয়। ক্লাস চলাকালীনই ক্লাসের একটা চ্যাপ্টার শেষ হলো, শিক্ষক কিছু কোশ্চেন লিখতে দিলেন বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এটি হলো গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। একটা চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টার বা ওই পাঠটি সম্পর্কে স্টুডেন্টরা কতটা বুঝতে পেরেছে এটা যাচাই করা। এর মাধ্যমে শিক্ষকেরা বুঝতে পারেন শিক্ষার্থীরা কতটা বুঝেছে, কোথায় সমস্যা হচ্ছে এবং কিভাবে উন্নতি করা সম্ভব। তারা যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে বুঝতে হবে যে তাদের বুঝতে কোথাও সমস্যা আছে, দরকারে শিক্ষক আবার বোঝাবেন কিভাবে সেটাকে আরও তিনি ভালোভাবে বোঝাতে পারেন বা
সেই বিষয়টির উন্নতি ঘটানো যায়, স্টুডেন্টরা যাতে আরও ভালো বুঝতে পারে তার ব্যবস্থা তিনি করবেন। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীরা যদি বন সম্পদের গুরুত্ব না বুঝতে পারে, তবে শিক্ষক একবার বুঝিয়েছেন, তারপরে তিনি কোশ্চেন জিজ্ঞাসা করেছেন, অনেকে সঠিক পারেনি, তখন কি করতে হবে? শিক্ষক চিত্র, ছবির মাধ্যম নিতে পারেন, কোনো ভিডিও দেখাতে পারেন বন সম্পদের, বা গল্পের মাধ্যমে বিষয়টি আবারও বোঝাতে পারেন। এই পদক্ষেপ তাকে নিতে হবে। পদ্ধতিটা কি? ফরমেটিভ অ্যাসেসমেন্টের। শ্রেণীকক্ষে প্রশ্নোত্তর হতে পারে, গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা তিনি করতে পারেন, প্রজেক্টের কোনো কাজ দিতে পারেন, পোস্টার তৈরি করাতে পারেন, বা ছোট ছোট লিখিত মূল্যায়ন, অর্থাৎ ছোট ছোট প্রশ্ন, কয়েকটা প্রশ্ন তিনি লিখতে দিলেন সেই টপিকের উপর যে পাঠটি তার কমপ্লিট করা হয়েছে। তারপরে এইবার সমাপনী মূল্যায়ন, যাকে বলা হয় সামেটিভ। যেমন এখন প্রত্যেকটা স্কুলে সেকেন্ড সামেটিভ এক্সাম চলছে। এই মূল্যায়নটা কি হয়? একটা পার্ট, একটা সিলেবাস দেওয়া হয়, সেটি যখনই শেষ হয় তারপরেই এই সামেটিভ এক্সাম হয়। এই মূল্যায়ন কি হয়? একেবারে পার্ট শেষ হওয়ার পর করা হয়। একটা সিলেবাস প্রথমে দিয়ে দেওয়া হয়, সেই সিলেবাসটা যখন পুরো কভার হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এই অ্যাসেসমেন্টটা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পুরো পাঠ নিয়ে কতটা জ্ঞান হয়েছে তা যাচাই করা হয়। সাধারণত একে পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হয়। এবার আর প্রশ্ন জিজ্ঞাসা করে নয়, এটি হলো একেবারে পরীক্ষা পদ্ধতি, লিখিত পরীক্ষা পদ্ধতি। উদাহরণস্বরূপ বলা যায়, এই সামেটিভ ইউনিট টেস্ট যে এক্সামগুলি এখন হচ্ছে, বাৎসরিক পরীক্ষা, মডেল টেস্ট, এগুলি সামেটিভ এক্সামের মধ্যে, অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। এর পদ্ধতিটা কি? সামেটিভের লিখিত পরীক্ষা হবে, এখানে এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রকল্প জমা নেওয়া হবে, সব স্কুল থেকে প্রজেক্ট লিখতে দেয় সামেটিভ এক্সামগুলির জন্য, মৌখিক পরীক্ষাও হতে পারে। এবার অতিরিক্ত মূল্যায়ন, কিছু অতিরিক্ত মূল্যায়নও শিক্ষক নিতে পারেন, সেটি হলো প্রকল্প ভিত্তিক মূল্যায়ন। সায়েন্সের ক্ষেত্রে এগুলি করা যেতে পারে। পরিবেশ সম্পর্কিত একটি প্রকল্প তৈরি করে ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ করে উপস্থাপন করা, পরিবেশবিদ্যার ক্ষেত্রে এইগুলি করা যায়। যে কি পরিবেশ সম্পর্কিত একটি প্রকল্প তৈরি করে ছাত্রছাত্রীরা সেই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে কিছু ডেটা কালেক্ট করলো, সেটা করা যেতে পারে। পর্যবেক্ষণ, বা এই যেমন প্রত্যেকটা বাড়িতে তোমার আশেপাশে কজন লোক আছে, কজন শিক্ষিত, এরকম একটা প্রকল্প একটা দেয়া হতে পারে তাদেরকে। পর্যবেক্ষণ, শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের আচরণ, কাজের আগ্রহ এবং অংশগ্রহণ খেয়াল করবেন। সহপাঠী মূল্যায়ন, শিক্ষার্থীরা একে অপরের কাজ দেখে মতামত দেওয়া, একে সমবায় ও বিশ্লেষণী দক্ষতা বাড়ে। সমবায় শিখনের মধ্যে পড়ে। সমবায় শিখনে কি? যে ছেলেটা পিছিয়ে আছে আর যে ছেলেটা স্কুলে এগিয়ে আছে, এই এগিয়ে থাকা ছেলেটা পিছিয়ে থাকা ছেলেটাকে বোঝাবে, তার কাছ থেকে সে শিখে নেবে। এটিও কিন্তু সহপাঠী মূল্যায়ন, এবং একে সমবায় শিখনও বলা হয়ে থাকে। এবার উপসংহারে আমরা কি লিখতে পারি? মূল্যায়ন শুধু নাম্বার দেওয়ার জন্য নয়, বরং শিক্ষার্থীদের শেখার উন্নতি ও দুর্বলতা চিহ্নিত করার একটি উপায়। পরিবেশ বিজ্ঞানের মতো বাস্তবভিত্তিক বিষয়ে এই মূল্যায়ন পদ্ধতিগুলো শিক্ষার্থীদের সচেতন, চিন্তাশীল এবং দায়িত্বশীল করে তোলে। তাই ভালো শেখার জন্য সঠিকভাবে মূল্যায়ন করাও খুব গুরুত্বপূর্ণ। এইবার দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরিবেশ বিজ্ঞানের উদ্দেশ্যগুলি উল্লেখ করুন, পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করুন। পুরো ক্লাসটি মন দিয়ে করো, 1 থেকে 2 বার শোনো, এক্সামের আগে আর একবার শুনে যাবা, দেখবা তুমি অটোমেটিক নিজেই লিখতে পারছো। এর জন্য ওই কঠিন বইয়ের ভাষা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট বুঝে যাও। নিজের ভাষাতে যত বেশি লিখতে পারবে মার্কস তত ভালো উঠবে, কারণ এই সাবজেক্টটি তোমার ক্রিয়েটিভিটি দেখার জন্য কিন্তু এই কোর্সটি। এখানে কিন্তু মুখস্থবিদ্যা দেখার জন্য কিন্তু এই কোর্স নয়, কোর্সটা তোমার মধ্যে সৃজনশীলতা কতটা আছে সেটা দেখার জন্য। তোমার নিজের লেখার ক্ষমতা, তোমার চিন্তা শক্তি, বিচার শক্তি, সেটি দেখাই কিন্তু এই
ট্রেনিং বা কোর্সের উদ্দেশ্য। তাহলে দেখো পরিবেশ বিজ্ঞানের উদ্দেশ্যগুলি। পরিবেশ বিজ্ঞান শেখার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করা। এর কিছু প্রধান উদ্দেশ্য হলো, এবার পরিবেশ বিজ্ঞানের উদ্দেশ্যগুলো দেখব। এক, পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন। কেন আমরা পরিবেশবিদ্যা পড়ব, তার উদ্দেশ্যটি কি? পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন, হেডিং করে দিলে। প্রকৃতি, জীবজন্তু, উদ্ভিদ, মাটি, জল, বায়ু ইত্যাদি সম্পর্কে মৌলিক ধারণা দেওয়া। দূষণ ও তার প্রতিকার সম্পর্কে সচেতনতা। বায়ু, জল, শব্দ, মাটির দূষণ কিভাবে হয়, তাদের প্রতিকার কিভাবে করা যায় তা শেখানো। তারপরে কি? প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, জলের অপচয়, বন নিধন ইত্যাদি রোধ করে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলার শিক্ষা দেওয়া। দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। পরিবেশ রক্ষা করতে কিভাবে ব্যক্তিগত ও সামাজিক ভূমিকা নেওয়া যায় তা শেখানো। মানব ও পরিবেশের সম্পর্ক বোঝানো। মানুষ ও পরিবেশের পারস্পরিক নির্ভরতা ব্যাখ্যা করা। এইবার দেখে নেব পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রম রচনার নীতিগুলি। পাঠ্যক্রম রচনা করার জন্য কোন কোন বিষয়, অর্থাৎ সিলেবাস রচনা করার জন্য পরিবেশ বিজ্ঞানের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সিলেবাসটা তৈরি করা হয়। পরিবেশ বিজ্ঞান শিক্ষার পাঠ্যক্রম তৈরি করার সময় কিছু গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করা হয়, যাতে বিষয়টি সহজে বোঝা যায় এবং কার্যকর হয়। নীতিগুলো হলো: এক, শিশু কেন্দ্রিকতা, অর্থাৎ চাইল্ড সেন্টার্ডনেস। পাঠ্যক্রম এমনভাবে গঠিত হয় যাতে শিক্ষার্থীদের বয়স, মানসিক বিকাশ ও আগ্রহের সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে শিশু কেন্দ্রিকতার পরে গুরুত্ব দিতে হবে। পাঠ্যক্রম এমনভাবে গঠন করতে হবে যাতে শিক্ষার্থীদের বয়স, মানসিক বিকাশ এবং আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সিলেবাস এমন করে দেওয়া হলো যেটা একটা 7 বছরের ছেলেকে যদি একটা 11-12 বছর ছেলের সিলেবাস দেওয়া হয়, তাহলে সে কিন্তু সেটাতে ভয় পেয়ে যাবে। তাই তার বয়সের দিকে খেয়াল রেখে, তার মানসিক বিকাশ কতটা হয়েছে সেই দিকে খেয়াল রেখে কিন্তু সিলেবাস তৈরি করতে হবে। আর কি? বাস্তবতা ভিত্তিক হওয়া উচিত সিলেবাস, অর্থাৎ রিয়েল লাইফ বেসড। পাঠ্য বিষয়বস্তু বাস্তব জীবনের সঙ্গে যুক্ত থাকে, যাতে শিক্ষার্থীরা বাস্তবে প্রয়োগ করতে পারে সেদিকে খেয়াল রেখে কিন্তু পাঠ্যক্রম তৈরি করতে হবে, যেখানে বাস্তবতা থাকবে, বাস্তবতার সাথে কিন্তু যুক্ত করতে হবে সিলেবাসকে। আর কি? অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ এক্সপেরিমেন্টাল লার্নিং। প্রকৃতিতে পর্যবেক্ষণ, প্রকল্প ভিত্তিক কাজ, হাতে কলমে শেখার উপর জোর দেওয়া হয়, তার উপর ভিত্তি করে কিন্তু সিলেবাস তৈরি করতে হবে। স্থানীয় প্রাসঙ্গিকতাও রাখতে হবে, অর্থাৎ স্থানীয় যে সমস্যাগুলি রয়েছে সেগুলিও কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ লোকাল রেলিভেন্স, স্থানীয় পরিবেশ ও সমস্যা গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম তৈরি করা হয়, সেই দিকে নজর দিতে হবে। তাহলে তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বাস্তবতা বোধ আরও বেশি করে গড়ে উঠবে। সমন্বিত পদ্ধতি। সমন্বিত শিক্ষণ পদ্ধতি কি? যেখানে এই যে বিষয়টির সাথে, পরিবেশবিদ্যার সাথে রিলেটেড আর যে বিষয়গুলি আছে সেগুলিও অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশ বিজ্ঞানকে অন্যান্য বিষয়ের যেমন ভূগোল, বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের সঙ্গে যুক্ত করে শেখানো হয়, সেই দিকে খেয়াল করতে হবে। একটা সমন্বিত শিখন যাতে হয় সিলেবাস তৈরির সময়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর কি? মানবিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি। পরিবেশের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কি মানবিকতা ও নৈতিক দৃষ্টিভঙ্গিতে কি লেখা হবে? পরিবেশের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, দায়িত্বশীল আচরণ গড়ে তুলে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে বা করা হয়ে থাকে। এবার ভবিষ্যতের উপর গুরুত্ব। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য
পরিবেশ রক্ষার গুরুত্ব শেখানো হয়। তাহলে সিলেবাস তৈরির সময় যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের দিকে গুরুত্ব দিয়ে তারা যাতে পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব দেয়, সেই শিক্ষাটা যাতে পরিবেশ বিজ্ঞান শিক্ষার মধ্যে দিয়ে তারা পায়, সেই দিকটাতেও নজর রাখতে হবে যখন এই পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম তৈরি করা হবে। এই ছিল দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আলোচনা। যারা শুনলে বা পয়েন্টসগুলো নোট ডাউন করে নাও, করে নিয়ে সেই বিষয়টি তুমি চিন্তা করো। আমি যেটুকু লিখেছি সেখান থেকে আমি যে কথাগুলো বললাম সেগুলোও ইনক্লুড করতে পারো। তোমার নিজস্ব মতামত আরও 2-1 লাইনে ইনক্লুড করে তুমি লিখতে পারো। যত বেশি ক্রিয়েটিভিটি দেখাবা তত বেশি তোমার নোটসটা আরও উৎকৃষ্ট হয়ে উঠবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।